হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্লি4 ক্লাসেস। আমি শালিনী। আজকে ক্লাসে আমরা একটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা হলো মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে কম বেশি প্রায়শই প্রশ্ন আসে, সো আজকে এখানে একটু ফোকাস করা যাক। চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য শুরু করার আগে একটা জিনিস কি যে বলা হয়, মূলত মগধকে বা পাটলিপুত্রকে কেন্দ্র করেই তৎকালীন সময়কার অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাসে বিভিন্ন ধরনের সাম্রাজ্য, বিভিন্ন ধরনের সাম্রাজ্যের রাজনৈতিক শক্তিকে গড়ে উঠেছে। মৌর্য সাম্রাজ্য তার মধ্যে একটা অন্যতম। তার আগেও আমরা দেখেছি, আমরা আগের ভিডিওতে যেটা আমরা আলোচনা করেছিলাম যে হর্ষাঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, এই সমস্ত বংশগুলোর পর তারা যতটা না প্রতিপত্তি বৃদ্ধি করতে পেরেছিল, মৌর্য সাম্রাজ্য কিন্তু তার অনেকটা বেশি প্রতিপত্তি বৃদ্ধি করতে পেরেছিল, যা একটা প্রাচীন ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। সো এই সাম্রাজ্যের প্রথম সম্রাট বা গুরুত্বপূর্ণ সম্রাট হলো চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের একটা সময়কাল হলো 324 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। সময় বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের সময়কাল লেখা আছে, সেটা এমন কিছু ভাবনার বিষয় নয়, কম বেশি এই টাইম রেঞ্জটাকেই ধরা হয়। সো এই চন্দ্রগুপ্ত সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে তক্ষশিলার অধিবাসী ব্রাহ্মণ কৌটিল্য বা চাণক্যের সহায়তায় নন্দ সম্রাট ধননন্দ, এই ধননন্দ হচ্ছেন নন্দবংশের শেষ সম্রাট, তার আগে ছিলেন হচ্ছে মহাপদ্মনন্দ, আমরা আগে এটাই পড়েছিলাম। সম্রাট ধননন্দ এবং তার সেনাপতি ভদ্রশালকে পরাজিত করে 321 খ্রিস্টপূর্বাব্দে তিনি সাম্রাজ্য বা মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠান করেন। এবার কি বলছে, মিলিন্দ পঞ্চ পুরাণ, মুদ্রারাক্ষস, মহাবংশ, জৈন পরিশিষ্ট প্রাবণ প্রভৃতি গ্রন্থ থেকে ধননন্দের সঙ্গে চন্দ্রগুপ্তের যে যুদ্ধের কথাটা, এই যুদ্ধের কথা জানা যায়। অর্থাৎ বিভিন্ন যে প্রাচীন গ্রন্থ থেকে বা এনশিয়েন্ট যে লিটারেচার সোর্স থেকে, কি কি লিটারেচার সোর্স বলছে, মিলিন্দ পঞ্চ, লেখককে নাগসেন, এই নামগুলোর সাথে সাথে জেনে রাখবে নাগসেন। পুরাণ, 18টা পুরাণ আছে, মূলত বায়ু পুরাণ থেকে মৌর্য সম্পর্কে জানা যায়। মুদ্রারাক্ষস, বিশাখ দত্ত, প্লিজ মাইন্ড ইট, এই সমস্ত গ্রন্থের কে রচয়িতা, এই নামগুলো যেন একটু মনে থাকে তোমাদের। মিলিন্দ পঞ্চ কে লিখেছেন, নাগসেন, সরি এটা ভুল লিখেছি একটু, নাগসেন। এবং মুদ্রারাক্ষসের লেখক হচ্ছে মুদ্রারাক্ষসের লেখক হচ্ছে বিশাখ দত্ত। মহাবংশ, এটা একটা বৌদ্ধ গ্রন্থ, এবং জৈন পরিশিষ্ট প্রাবণ, জৈন গ্রন্থ পরিশিষ্ট প্রাবণ, এই 4টে গ্রন্থ থেকে মূলত বৌদ্ধ মানে ধননন্দের সাথে চন্দ্রগুপ্তের যুদ্ধ হয় সেটা জানা যায়। এরপর একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ যেটা বলা চলে, যেটা হচ্ছে 305 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত আলেকজান্ডারের সেনাপতি, আলেকজান্ডারকে আমরা সকলেই জানি, আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস নিকেটার কার সেনাপতি ছিলেন, আলেকজান্ডারের, তাকে পরাজিত করেন, সেলুকাস নিকেটারকে পরাজিত করেন। এবং এই পরাজিত হওয়ার জন্য নয়, এই যুদ্ধটা একরকম একটা যুদ্ধ হয়েছে, পরাজিত হয়েছে, তার ফলে তো কি হয়েছে, একটা বৈদেশিক সম্পর্ক কিন্তু এই সময়টায় স্থাপন হয়, যার একটা প্রমাণ হিসাবে ভাবা যায় কি, সেলুকাস নিকেটার তার কন্যা হেলেনাকে চন্দ্রগুপ্তের সাথে বিবাহ দেন, চন্দ্রগুপ্তের সাথে তাহলে হেলেনার বিবাহ হয়, যার ফলে তো কি হয়, একটা আন্তর্জাতিক বৈবাহিক সম্পর্ক, আন্তর্জাতিক একটা চুক্তি সেই সময় কিন্তু একরকমের সম্পন্ন হয়, যে যার ফলে তো কি হয়, দুই দেশের মধ্যে বা দুটো মগধের সাথে বা সেলুকাসের যে একটা যে সুসম্পর্ক, একটা বিদেশের সাথে একটা সুসম্পর্ক এর মাধ্যমে স্থাপিত হয়। এছাড়াও জানা যায় যে চন্দ্রগুপ্তর এই বিবাহ স্বরূপ তিনি 500টি হাতি পেয়েছিলেন, এবং বেশ কিছু জায়গা যেমন জ্যাডোরসিয়া, পেরিপেন্সিদিয়া, এরিয়া, হিরাট, এই জায়গাগুলো কিন্তু অ্যাট এ টাইম চন্দ্রগুপ্ত কিন্তু তিনি তার দখলে, যেগুলো বেলুচিস্তানকে টপকে, এইসব জায়গাগুলো কিন্তু প্রায় আফগানিস্তান, বেলুচিস্তান, এই জায়গাগুলো কিন্তু মধ্যে যে জায়গাগুলো পড়ে, এরিয়া, হিরাট, এই জায়গাগুলো কিন্তু তিনি অ্যাজ এ যৌতুক স্বরূপ কিন্তু তিনি চন্দ্রগুপ্ত পান। আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ,
সেলুকাস এই সম্পর্কটাকে আরো একটুখানি মানে গভীর করার জন্য কি করলেন, তিনি তার দুধ মেগাসিনিসকে তিনি সেলুকাস অ্যাজ এ দুধ হিসাবে মেগাসিনিসকে পাঠান চন্দ্রগুপ্তের দরবারে, এবং মেগাসিনিসের একটা গুরুত্বপূর্ণ কাজ ইন্ডিকা এই সময় তিনি রচনা করেন। এই ইন্ডিকাতে তৎকালীন পাটলিপুত্র, মগধ এবং ভারতবর্ষের একটা ইতিহাস সম্পর্কে কিন্তু জানা যায়। তবে অন্যতম বিষয় হলো ইন্ডিকার আসল খণ্ডটা কিন্তু পুরোদমে পাওয়া যায়নি। তার কি পাওয়া গেছে কি, তার বিভিন্ন ফ্র্যাগমেন্টেড বা বিভিন্ন খণ্ড লেখাগুলো অন্যান্য লেখকের লেখাতে পাওয়া গেছে, যেমন প্লিনি, টলেমি, এদের লেখাগুলোতে অনেক, এছাড়া আরো কিছু লেখক আছে, এদের লেখাগুলোতে যে ইন্ডিকার যে একটা খণ্ড বা একটা রূপ এই তার লেখাগুলোতে পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো চন্দ্রগুপ্তের রাজসভার কথা। চন্দ্রগুপ্তের রাজসভার কথা জানা যায় এই ইন্ডিকা থেকে আর পাণিনির মহাভাষ্য থেকে। মহাভাষ্য কার লেখা? পাণিনি। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়া চন্দ্রগুপ্ত গ্রিকদের নিকট স্যান্ড্রোক্রাটাস বা অ্যান্ড্রোক্রাটাস নামে পরিচিত ছিল। গ্রিকদের কাছে চন্দ্রগুপ্ত স্যান্ড্রোক্রাটাস বা অ্যান্ড্রোক্রাটাস, যে কোনো একটা নাম, স্যান্ড্রোক্রাটাস বা অ্যান্ড্রোক্রাটাস এই নামে তিনি পরিচিত ছিল। একটা গুরুত্বপূর্ণ কাজ, শক রাজা রুদ্রদমনের জুনাগড় শিলালিপি, এটা লিপি হবে, জুনাগড় শিলালিপি থেকে জানা যায় যে তিনি চন্দ্রগুপ্ত মৌর্য যখন ভারতে গুজরাট জয় করেন তখন সেখানকার শাসককর্তা পুষ্যগুপ্তকে সেখানে একটি সুদর্শন রথ খনন করার জন্য প্রস্তাব দেন বা সুদর্শন রথ খনন করান। কি বলা হয়, এই যে রুদ্রদমনের যে জুনাগড় শিলালিপি চন্দ্রগুপ্তের থেকে অনেক পরের সময়কার। বলা হয় যখন চন্দ্রগুপ্ত মৌর্য গুজরাট জয় করেন তখন সেখানকার উন্নয়ন হিসাবে তিনি সুদর্শন রথ বা খনন করেন। কার তত্ত্বাবধানে? পুষ্যগুপ্তের তত্ত্বাবধানে। এই নামগুলো মনে রাখবে যে চন্দ্রগুপ্তের সময় পুষ্যগুপ্তের তত্ত্বাবধানে গুজরাটে সুদর্শন রথ নির্মাণ হয়। এই সুদর্শন রথ একবার সময় ভেঙে যায় এবং কি হয়, এই শক রাজা রুদ্রদমন আবার সেটাকে তিনি পুনরায় ঠিক করেন বা রিপেয়ার করেন। সেটাই তিনি তার শিলালিপিতে কিন্তু মেনশন করেছেন। তিনি শিলালিপিতে মেনশন এটাও করেছেন যে তিনি রিপেয়ার করেছেন সুদর্শন লেক, এবং অ্যাট এ টাইম সুদর্শন লেক কে খনন করেছেন চন্দ্রগুপ্তের কথাও পাওয়া যাচ্ছে। তার মানে এটা খুব ক্লিয়ার যে এই সোর্স থেকে চন্দ্রগুপ্ত যে গুজরাটেও তার আধিপত্য বিস্তার করেছিল সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। এরপর বলছে বৃহৎ কথাকোষ, ভদ্রবাহুচরিত। বৃহৎ কথাকোষ, ভদ্রবাহুচরিত এই দুটো জৈন গ্রন্থ, যার থেকে বোঝা যাচ্ছে যে চন্দ্রগুপ্ত তিনি ভারতের দাক্ষিণাত্য পর্যন্ত জয়ের কথা উল্লেখ আছে, যে তার যে সাম্রাজ্য দক্ষিণ পর্যন্ত বিস্তার করেছিল সেটা কোথা থেকে জানা যাচ্ছে? বৃহৎ কথাকোষ আর ভদ্রবাহুচরিত। তো এটা যদি একটা ঘুরিয়ে প্রশ্ন আছে, গুজরাট অভিযানের কথা বা গুজরাট জয়ের কথা কোথা থেকে জানা যাচ্ছে চন্দ্রগুপ্তের গুজরাট জয়ের কথা, আমরা সেখন বলবো জুনাগড় শিলালিপি। এরকম ঘুরিয়েও বিভিন্ন প্রশ্ন সম্ভাব্য কারণে নিজেকে বিভিন্নভাবে তৈরি রাখা উচিত, এই কোশ্চেন্স গুলো কিন্তু আসতে পারে। এবার চন্দ্রগুপ্তের রাজ্য সীমানা নিয়ে যদি বলা যায়, যে পূর্বে বাংলা থেকে পশ্চিমের আফগানিস্তান, বেলুচিস্তান এবং উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণের মালভূমি এবং তার শাসনের প্রতিষ্ঠা ছিল। বুঝতেই পারছো, পূর্বে বাংলা থেকে পশ্চিমের আফগানিস্তান, বেলুচিস্তান এবং উত্তরে কাশ্মীর থেকে দাক্ষিণাত্যের মালভূমি পর্যন্ত এই পুরোটা জায়গা ছিল চন্দ্রগুপ্তের আন্ডারে। যার ফলবশত অধ্যাপক তথা বিশিষ্ট ঐতিহাসিকবিদ ডক্টর AC রয় চৌধুরী বা হেমচন্দ্র রায় চৌধুরী তিনি বলেছেন যে চন্দ্রগুপ্ত হলেন ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের স্থপতি। এইটাই ডাইরেক্ট লাইন তুলে দিয়ে দেবে যে কোন ঐতিহাসিকের মতামত চন্দ্রগুপ্ত সম্পর্কে, দি ইনভাইটেড কোর্ট, যে ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের স্থপতি কে ছিলেন, বক্তব্যটা কার?
বিভিন্ন অপশনস আছে, তোমার তার মধ্যে উত্তর হবে হচ্ছে H.C. রয় চৌধুরী বা হেমচন্দ্র রয় চৌধুরী। তার এই একটা বিভিন্ন উল্লেখ একটা গ্রন্থ নাম, মানে একটা বই, পলিটিক্যাল হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, পলিটিক্যাল হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া। এটা H.C. রয় চৌধুরী লেখার একটা বই। এবার ফাইনালি তার শেষ জীবন। চন্দ্রগুপ্ত শেষ জীবনে কি করেন? জৈন পণ্ডিত ভদ্রবাহুর সঙ্গে তিনি মহীশূরে যান, মহীশূরের শ্রবণ বেলাগোলাতে যান এবং সেখানেই তিনি শল্যখায় হচ্ছে একটা জৈন ধর্মের একটা রীতি বা নীতি, যেখানে অনুসরণের মাধ্যমে ধীরে ধীরে মৃত্যুকে এগিয়ে যাওয়া বা মৃত্যুকে বরণ করা। এইভাবেই চন্দ্রগুপ্ত তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং জায়গাটার নাম কি? শ্রবণ বেলাগোলায়। কার সাথে যান? তিনি জৈন ধর্ম শেষ জীবনে গ্রহণ করেন এবং কার সাথে যান? ভদ্রবাহুর সাথে। এরপর আসছে হচ্ছে চন্দ্রগুপ্তের পুত্র বিন্দুসার সম্পর্কে। বিন্দুসারের সময়কাল 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ। এবার যেটা বলছে, আফটার দ্যাট কি চন্দ্রগুপ্ত যে সময় জৈন ধর্ম গ্রহণ করেন এবং তিনি সন্ন্যাস ধর্ম জন্য তিনি দক্ষিণের উদ্দেশ্যে বা শ্রবণ বেলাগোলার উদ্দেশ্যে যান, তিনি তার সমস্ত রাজপাট দায়িত্ব তার পুত্রের হাতে অর্থাৎ বিন্দুসারের হাতে সমর্পণ করে দিয়ে যান এবং বিন্দুসার এই সময় কি হয়? রাজা হন এবং তিনি উপাধি গ্রহণ করেন অমিত্রাঘাত। দেখো উপাধিগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে কাকে কি বলা হতো, যেমন চন্দ্রগুপ্তকে স্যান্ডোকোটাস এবং বিন্দুসারের উপাধি কি? অমিত্রাঘাত। এই নামগুলো খুব মুখস্থ বা তটস্থ থাকতে হবে তোমাদের। এরপর যেটা দুটো গুরুত্বপূর্ণ বিষয়, যে বিন্দুসারের সাথে কোন কোন বৈদেশিক সম্পর্ক, কোন কোন বিদেশের রাজাদের সাথে সম্পর্ক ছিল, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে যেটা বলছে যে সিরিয়ার রাজা সেলুকাসের পুত্র প্রথম অ্যান্টিওকাস, সিরিয়ার রাজা সেলুকাসের পুত্র প্রথম অ্যান্টিওকাস, সেলুকাস তার পুত্র কি? প্রথম অ্যান্টিওকাস। তিনি কি করেন? ডেমেইকাসকে অ্যাজ আ দূত বা এনভয় হিসাবে বিন্দুসারের দরবারে পাঠান। আবার বলছি, সিরিয়ার রাজা সেলুকাসের পুত্র প্রথম অ্যান্টিওকাস কোথাকার রাজা? সিরিয়ার। তিনি কাকে পাঠান? ডেমেইকাসকে পাঠান বিন্দুসারের দরবারে দূত হিসাবে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, মিশরের রাজা টলেমি ফিলাদেলফাস তিনি কি করেন? তিনি মৌর্য সাম্রাজ্যে ডায়োনিয়াসকে, দুটো নামই খুব কাছাকাছি, ডেমেইকাস ডায়োনিয়াস, তা ডেমেইকাসকে পাঠানো হচ্ছে অ্যান্টিওকাস এবং ডায়োনিয়াসকে পাঠান কে? টলেমি ফিলাদেলফাস। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।